হ্যালো এভরিওয়ান, সাকসেস ডিমেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সামনে এসএসসি জিডি এক্সামের ডেট ঘোষণা করে দিয়েছে। তো সেই এসএসসি জিডি এক্সামকে টার্গেট করে আমরা যে তোমাদের বাছাই করা বিগত বছরের প্রশ্ন থেকে এবং নতুন ট্রেন্ডিং কোশ্চেন থেকে যে তোমাদের প্রশ্নসমূহ আলোচনা করছিলাম, আজকে আমরা তার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। ওকে, আজকে আমরা এসএসসি জিডি 2026 কিছু ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব এবং সম্পূর্ণ পিওয়াইকিউ ভিত্তিক পড়ব এবং তার সাথে এক্সট্রা তথ্য, তার সাথে উইথ ডিটেলস আমরা পড়ব। ওকে, চলো। এবং প্রত্যেকে আমাকে জানিয়ে যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। চলো দেখো, প্রথম কোশ্চেন কী বলছে। প্রথম বলছে যে নিচের মধ্যে 322 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? না, অপশান ক বলছে কি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান খ বলছে দশরথ মৌর্য, অপশান গ বলছে সম্পত্তি মৌর্য, অপশান ঘ বলছে শালিশুকা মৌর্য। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নেব। না, এই প্রশ্নের সঠিক উত্তরটি কী বলছে? না, চন্দ্রগুপ্ত মৌর্য। এর চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল? না, তিনি তার দূরদর্শী উপদেষ্টা এবং গুরু চাণক্য, কৌটিল্য বা বিষ্ণু শর্মা বা এনাকে বিষ্ণুগুপ্ত বলা যেত, এর সহায়তায় নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে এবং এই সাম্রাজ্য স্থাপন করে। রাজধানী পাটালিপুত্র, যেটি বর্তমানে পাটনায় অবস্থিত। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট হিসেবে পরিচিত। তিনি গ্রিক সেনাপতি সেলুকাস নিকেটরকে পরাজিত করেন। যে সেলুকাস নিকেটর আলেকজান্ডারের কি না তিনি সেনাপতি ছিলেন। শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং মহীশূরের শ্রাবণ বেলাগোলায় দেহত্যাগ করেছিল। দেখো নেক্সট কি বলছে। চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ছিল কি? বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল বিন্দুসার। তার গ্রিকরা তাকে অমিত্রঘাত বা শত্রু বিনাশকারী বলতেন। তার রাজত্বকালে মৌর্য সাম্রাজ্য দক্ষিণ ভারতের দিকে আরও বিস্তৃতি হয়। নেক্সট কি বলছে। সম্রাট অশোক। এই সম্রাট অশোক বিন্দুসারের ছেলে ছিল সম্রাট অশোক। মৌর্য বংশের তথা ভারতের ঐতিহাসিক একজন অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিল সম্রাট অশোক। 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ হয়। আলটিমেটলি অশোকের সময়কাল রাজ্যাভিষেক হয়েছিল কত? না 200 কত? না 269। ঠিক আছে, 269। সেখান থেকে তাকে বসতে তাকে 274 হয়েছিল। তার শাসনকাল 74, মানে এই মাঝখানে 4 বছর। এই 4 বছর সে গৃহদ্বন্দ্ব চালায় এবং তার 99টা ভাইকে সে হত্যা করে। তাই তাকে আমরা অনেকে চণ্ডাশোক বলে থাকি। এই যুদ্ধে রক্তক্ষয় দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং শত্রু বিজয়ের বদলে ধর্ম বিজয় নীতি গ্রহণ করেন এবং তাকে দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী বলা থাকে। এবং আমরা প্রত্যেকে জানি। আচ্ছা চলো দেখো নেক্সট কী বলছে। দেখো বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ সম্রাটকে না বৃহদ্রথ 185 খ্রিস্টপূর্বাব্দে তার প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে মগধের শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করে। ওকে, দেখো নেক্সট কী বলছে। 1930 সালে ডান্ডি লবণের পদযাত্রায় নেতৃত্ব কে দিয়েছিলে? না, এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নেব। কি না, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী 12ই মার্চ 1930 সালে 6 এপ্রিল 1930 সালে, তাহলে কতই না 12ই মার্চ 1930 থেকে 6 এপ্রিল 1930 পর্যন্ত ডান্ডি অভিযান করেছিল। উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ সরকারের অন্যায় লবণ আইন ভঙ্গ করা এবং সাধারণ মানুষের লবণ তৈরি অধিকার ফিরিয়ে আনা। যাত্রা শুরু সবরমতী আশ্রম আহমেদাবাদ থেকে গুজরাটের সমুদ্র উপকূলবর্তী গ্রামের ডান্ডি প্রায় 241 মাইল বা 385 কিলোমিটার পথ হেঁটেছিল এবং শুরুতে গান্ধীজি তার 78 জন বিশ্বস্ত অনুগামী ছিলেন। প্রভাবে এই ঘটনার মাধ্যমে ভারত জুড়ে আইন অমান্য আন্দোলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মার্কিন পত্রিকা টাইম এই পদযাত্রার ব্যাপক কভারেজ দিয়েছিল। নেক্সট কী বলছে। রাজেন্দ্র প্রসাদ তিনি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল। তার সময়কাল কত? না 1950 থেকে 1962। 1946 সালে গঠিত ভারতের গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর স্থায়ী সভাপতি ছিল। তার লেখা বিখ্যাত বইটির নাম হলো ইন্ডিয়ান ডিভাইডেড। সর্দার বল্লভভাই প্যাটেল তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। ভারতের ছোট্ট ছোট্ট দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার জন্য তাকে ভারতের বিসমার্ক বলা হয়। বারদৌল সত্যাগ্রহ 1928 সালে এই আন্দোলনের সফল নেতৃত্বের পর ওখানকার মহিলা তার সর্দার উপাধি দেন এবং তিনি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী উপমন্ত্রী ছিলেন। দেখো নেক্সট কী বলছে। জওহরলাল নেহরু। প্রত্যেকটা এই ব্যক্তি থেকে তোমাদের এসএসসি জিডি এক্সামে বিগত বছর বারংবার এসে, সেই জন্য আমি তাদের উইথ ডিটেলসও করিয়ে দিলাম।
দেখো জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী 1947 থেকে কত 64 শিশুদের কাছে তিনি চাচা নেহেরু নামে পরিচিত ছিলেন এবং তার জন্মদিন 14ই নভেম্বর শিশু দিবস হিসেবে পালিত হয়। তার লেখা বিখ্যাত বই কি না, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান্ড গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। 1946 সালে গণপরিষদ তিনি প্রথম অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন, যা পরে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিম্বেল হিসেবে গৃহীত হয়। নেক্সট কি বলছে, নিচের কোন স্থানটি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সাথে যুক্ত? দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নেবো। না কি না মহেঞ্জোদারো। কি বলছে, আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ একে হরপ্পা সভ্যতা বলা হয়, কারণ হরপ্পা ছিল আবিষ্কৃত প্রথম শহর। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা, 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। মহেঞ্জোদারো সিন্ধি ভাষার এর অর্থ কি না মিতের স্তূপ। বর্তমানে পাকিস্তান সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। এখানে বিশাল স্নানাগার এবং বিশাল শস্যাগার পাওয়া যায়। হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাবি নদীর তীরে অবস্থিত। এদের লিপি ছিল চিত্রলিপি, যা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এরা তামা ব্রোঞ্জ ব্যবহার জানতো, কিন্তু লোহার ব্যবহার জানতো না। এটি পরীক্ষায় খুব আসে। দেখো কোনটা না, এই যে হরপ্পা সভ্যতায় মানুষরা তামা ও ব্রোঞ্জের জানতো বাট লোহার জানতো না, তাহলে হরপ্পা সভ্যতার মানুষটা কিসের জানতো? তামা লম্বা। এটা তোমরা ভিভিআই প্রত্যেকে করে নিতে পারো। এই প্রশ্নটা তোমাদের বিগত বছরে বারংবার প্রত্যেকটা এক্সামে এসছে। এরা মূলত পশুপতি শিব এবং মাতৃদেবীর পুজো করত। নেক্সট কি বলছে দেখো, এই যে তোমাদের হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা, দেখো উত্তর দিকে ঠিক এইখানটা জম্মু ভারতের জম্মু কাশ্মীর মান্ডা, দক্ষিণে কোথায় দৈমাবাদ, মহারাষ্ট্রের দৈমাবাদ, ঠিক আছে দক্ষিণ দিকে। পূর্ব দিকে উত্তরপ্রদেশের ভারত আলমগীরপুর, এবং পশ্চিম দিকে কত না বালুচিস্তান, পাকিস্তানের বালুচিস্তান, ঠিক আছে। চল নেক্সট কী বলছে, নিচের মধ্যে একজন বিখ্যাত সানাই বাদক যিনি 1947 সালে 15ই আগস্ট ভারতের স্বাধীনতার মুহূর্তে দিল্লির লালকেল্লায় সানাই বাজিয়েছিলেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী না, এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা অবশ্যই দেখে নেব। কী বলছে না, বিসমিল্লা খান। ওস্তাদ বিসমিল্লা খান জন্মগ্রহণ করছে 1916 সালে বিহারের ডুমরাও। জন্মসূত্রে নাম ছিল কুমরুদ্দিন খান। 1947 সালে 15ই আগস্ট ভারতের স্বাধীনতার পর ভোরে দিল্লির লালকেল্লায় তিনি সানাই বাজিয়েছিলেন। জওহরলাল নেহরু বিখ্যাত ট্রাইস্ট উইথ ডেস্টিনি ভাষণের আগে তার সানাই বাদন হয়েছিল। তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন 2001 সালে। এটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যে তিনি ভারতরত্ন কবে পেয়েছিলেন না 2001 সালে। তিনি পদ্মশ্রী পাচ্ছে 1961। দেখো পদ্মশ্রী, পদ্মভূষণ, 68 পদ্মভূষণ, এগুলো মুখস্থ রাখো বা না রাখো, বাট ভারত রত্নটা অবশ্যই মনে রাখো 2001 সালে। অর্থাৎ 4টি সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছিল। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে বারাণসী, এবং তিনি গঙ্গা নদীর তীরে রেয়াজ করতে পছন্দ করতেন। নেক্সট কি বলছে না, কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে তার সফরের সময় নিজের পর্যবেক্ষণ লিপিবদ্ধ করেছিলেন? না এই প্রশ্নের সঠিক উত্তরটা কী দেখে নেবো না, এই প্রশ্নের সঠিক উত্তরটা কী না মেগাস্থানিস। অপশান ক মেগাস্থানিস। কী বলছেন না মেগাস্থানিস, তিনি ছিলেন একজন গ্রিক পর্যটক এবং ভূগোলবিদ। গ্রিক রাজা সেলুকস নিকটরে তাকে তার দূত হিসাবে ভারতে পাঠিয়েছিলেন। তিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। তার লেখা সবথেকে বিখ্যাত বইটির নাম ইন্ডিকা। তার মতে তৎকালীন ভারতীয় সমাজ 7টি শ্রেণীতে বা জাতিতে বিভক্ত ছিলেন। মেগাস্থানিস তার লেখা দাবি করেছিলেন যে ভারতের কোনো দাস প্রথা ছিল না। তিনি উল্লেখ করেছিলেন যে মৌর্য সেনাবাহিনী 6টি কমিটির দ্বারা পরিচালিত হয়: পদাতিক, অশ্বরোহী, রথ, হস্তিবাহিনী, নৌবাহিনী ও লজিস্টিক। দেখো গ্রিক দূত কে ছিলেন যিনি মৌর্য রাজধানী পাটালিপুত্র পরিদর্শন করেছিলেন, যার বিবরণ মৌর্য আমলে একটি মূল উৎস ছিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি দেখো আচ্ছা চলো, এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদেরকে দেখো আমি প্রত্যেককে এটা কমেন্ট বক্সে জানার জন্য প্রত্যেকে আমি বললাম, ঠিক আছে। প্রত্যেকে আমাকে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখো এটা উত্তর দেওয়া নেই, তোমরা প্রত্যেকে এটাকে কমেন্ট বক্সে জানিও। দেন দেন তোমরা বলবে, দেন আমি কমেন্ট বক্সে তোমাদের এর উত্তরটা প্রত্যেকে পিন করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও, ওকে। এবং তার সাথে তোমরা জানিও যে কোনটা অ্যান্সার হবে। কী বলছে না, 1947 সালে কারেঙ্গিয়া মারেঙ্গে ডুয়ার ডাক দিয়ে কোন আন্দোলন শুরু হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি কী না ভারত ছাড়ো আন্দোলন। কী বলছে সূচনা, 8ই আগস্ট 1942 সালে বোম্বাই অধিবেশনে ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। বিখ্যাত স্লোগান কি, কারেঙ্গে ইয়া মারেঙ্গে। অন্য নাম কী ছিল, আগস্ট প্ল্যান ছিল, কারণ এটি
8ই আগস্ট হয়েছিল বলে একে আগস্ট প্ল্যান বলে থাকে, আগস্ট ক্রান্তি। তৎকালীন ভাইসরয় কে ছিল না লর্ড লিনথিনগো। অপারেশন জিরো আওয়ার, গান্ধীজি ও অন্যান্য নেতাদের গ্রেপ্তার করার জন্য ব্রিটিশদের চালানো অভিযান। অরুণ আসফ আলী আন্দোলনের সময় পতাকা উত্তোলন ছিল। গ্র্যান্ড ওল্ড লেডি উষা মেহতা মাতঙ্গিনী আছেন মেদিনীপুর শহীদ নেত্রী গান্ধী বুড়ি নামে পরিচিত। দেখো কি বলছে যে আইন অমান্য আন্দোলন সাল 1930 সালে। গান্ধীজি ডান্ডি পদযাত্রা লবণাঙ্গ ভঙ্গের মাধ্যমে মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকার আইন ও কর অমান্য করা। সমাপ্তি 1931 সালে গান্ধীর আরউইন চুক্তির মাধ্যমে এটি সাময়িকভাবে স্থগিত হয়। স্বদেশী আন্দোলন প্রায় 1905 প্রেক্ষাপট লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়। মূল মন্ত্র ব্রিটিশ পণ্য বর্জন এবং স্বদেশী পণ্য গ্রহণ। গুরুতর নেতা লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালপাল পাল বলে থাকি। নেক্সট বলছে না অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলন কবে হয়েছিল না, অসহযোগ আন্দোলন হচ্ছে 1920 সালে। উদ্দেশ্য জালিয়ানবাগ হত্যাকাণ্ড এবং রাওলাট আইনি প্রতিবাদে শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকারে অসহযোগিতা করে। তৎকালীন ভাইসরয়কে ছিল না লর্ড জেমস ফোর্ড। স্থগিত 1922 সালে চৌরিচৌরা হত্যাকাণ্ডের হিংসাত্মক যে ঘটনা ঘটেছিল কারণে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করে। উত্তরপ্রদেশের গোরখপুরে যে চৌরিচৌরা ঘটনা হয়েছিল। চলো নেক্সট বলছে নিচের মধ্যে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিল। এই প্রশ্নের সঠিক উত্তরটি কি দেখো বলছে না মহাবীরের জন্ম হচ্ছে 540 খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালের কাছে কুন্দনগ্রামে। পিতা ও মাতা, পিতা ছিল সিদ্ধার্থ জ্ঞাতক বংশের প্রধান ছিল এবং মাতা ত্রিশলা। 42 বছর বয়সে ঋজুপল্লিকা নদীর তীরে একটি শালগাছে নিজে তিনি কৈবাল্য বা সর্বোচ্চ জ্ঞান লাভ করেন। ভাষা তিনি সাধারণ মানুষের বোধগম্য প্রাকৃত ভাষায় ধর্মপ্রচার করতেন। প্রবর্তক জৈন ধর্মের মোট 24টা প্রবর্তক ছিল। তীর্থঙ্কর প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভনাথ, 23তম ছিল পার্শ্বনাথ এবং 24তম ছিল বর্তমান বা মহাবীর। পঞ্চ মহাব্রত কি না, পার্শ্বনাথের 4টি শিক্ষার অহিংসা, সত্য ও অচৌর্য, অপরিগ্রহ সাথে মহাবীর আরেকটা যুক্ত করে দিয়েছিল, মানে পঞ্চম শিক্ষা যুক্ত করলে কি ব্রহ্মচর্য, সেই জন্য যুক্ত করার পরে 5টি হয়ে যায়, তাকে জন্য পঞ্চম মহাব্রত বলে থাকে। ত্রিরত্নক মানে কি সত্য বিশ্বাস, সত্য জ্ঞান, সত্য আচরণ। বিভাগ পরবর্তীকালে জৈন ধর্ম 2টি বিভাগে বিভক্ত ছিল। শ্বেতাম্বর স্থলভ্রদের অনুগামী সাদা কাপড় পরতেন, দিগম্বর ভদ্রবাহুর অনুগামী কোনো পোশাক পরতেন না। মৃত্যু এনার 72 বছর বয়সে বিহারের পাবাপুরীতে বা পাবা নগরীতে। 1906 সালে কোন ঘটনার ফলে মুসলিম লীগ গঠিত হয়? ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি কি না, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ঘ, সিমলা ডেপুটেশন। সিমলা ডেপুটেশন কি বলছে না মন্টেগু চেম সংস্কার। 1919 সালে মূল বিষয় ব্রিটিশ ভারতের এই আইনের মাধ্যমে প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। তৎকালীন ভাইসরয় লর্ড জেমস ফোর্ড বঙ্গভঙ্গ করছে 1905। মূল কারিগর লর্ড কার্জন। ফলাফল এই ঘটনার প্রতিবাদে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু করে এবং মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট তৈরি হয়। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সাল মর্লে মিন্টো সংস্কারক নামে পরিচিত। এই আইনের প্রথমবার মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা শুরু করায় ভাইসরয় লর্ড মিন্টো, যাকে সাম্প্রদায়িক নির্বাচক জনক বলা হয়। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 1905 সালে বঙ্গভঙ্গ জন্য কোন ব্রিটিশ কর্মকর্তা দায়ী ছিলেন? তা কোন ব্রিটিশ কর্মকর্তা দায়ী ছিলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটি কি না লর্ড কার্জন দায়ী ছিলেন। কি বলছে যে 1905 সালে 19 জুলাই ঘোষণা করেন যে 16 অক্টোবর একটি কার্যকর হয়। তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন ব্রিটিশদের সাথে যুক্তি প্রশাসনিক সুবিধার জন্য বঙ্গভঙ্গ করা হচ্ছে। আসল উদ্দেশ্য কী ছিল? বাংলার ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল করা এবং হিন্দু মুসলিম ঐক্য নষ্ট করা। বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশীয় বয়কট আন্দোলন শুরু হয় এবং বঙ্গভঙ্গের দিনটি 16 অক্টোবর শোক দিবস হিসেবে পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে হিন্দু মুসলিম সম্প্রীতির প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসবটা আমরা পালিত হয়। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচনা করেন। 1911 সালে লর্ড হ্যাডিঞ্জের আমলে বঙ্গভঙ্গ রদ হচ্ছে। তাহলে লর্ড হ্যাডিঞ্জের আমলে বঙ্গভঙ্গ রদ হলো। 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে করা হলো। নেক্সট কী বলছে লর্ড কার্জন। 1905 সালে বিতর্কিত বঙ্গভঙ্গ কার্যকর হয়। 1905 সালে 1904 সালে প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন পাশ করে, যেটি পুসাতে কৃষি গবেষণা কেন্দ্র। তারপরে লর্ড লিটনের সময় দেখো কী হচ্ছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, আর্মস অ্যাক্ট 1878, দিল্লির দরবার 1877। খুব গুরুত্বপূর্ণ যেগুলোকে তোমাদের আলোচনা করে দিল, পারলে তোমরা অবশ্যই এগুলোকে নোট ডাউন করে নিও।
লর্ড রিপন কি বলছে, তিনি ভার্নাকুলার স্পেস অ্যাক্ট রদ করছে, তাকে ভারতীয় স্বাধীন স্বায়ত্ত শাসকের জনক বলা হয়। প্রধান নিয়মিত আদমশুমারি 1881 সালে, তার আমলে ভারতীয় প্রথম আনুষ্ঠানিক নিয়ম নীতি জনগণনা শুরু হয়। ইলবার্ট বিল হচ্ছে 1883। লর্ড মিন্টো মর্লে মিন্টো সংস্কারক 1909 সালে, তিনি প্রথমবার মুসলিমদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করে, তাই সাম্প্রদায়িক নির্বাচনের জন্য জনক বলা হয়। 1906 সালে তার আমলে ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ওকে, তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ টোটাল 10টা কোশ্চেন আলোচনা করা হলো, এবং তার মধ্যে একটা কোশ্চেন তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে বলা হলো যে তার অ্যান্সারটা কী হবে। ওকে, তো তার সাথে যে তোমাদের উইথ ডিটেলস যেগুলো পড়ানো হলো সেগুলো তোমরা অবশ্যই প্রত্যেকের খাতাতে নোট ডাউন করে নিও। ওকে, এবং বাকি 10টা কোশ্চেন তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে প্রোভাইডেড করে দেবো। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানিও যে ক্লাসটিকে কেমন লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো, এবং তার সাথে তোমরা প্রত্যেকে জানিও যে তোমাদের নেক্সট পার্ট যদি লাগে আমি অবশ্যই নেক্সট পার্ট নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।